আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার, জীবিকা ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই অনুরোধ জানান তিনি। পোস্টে তারেক রহমান লিখেন, বিধ্বংসী আকস্মিক বন্যা বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলের 4টি জেলায় আঘাত এনেছে, যার ফলে লক্ষাধিক লোক অসংখ্য গ্রামে পানিবন্দী হয়ে পড়েছেন। এসব জেলায় পরিবার, জীবিকা ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। একই সঙ্গে বিএনপির সকল স্তরের নেতাকর্মীকে আশ্রয়, খাদ্য ও রসদ, মানবিক ত্রাণসহ ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করার জন্য আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সবসময় মানবতাকে সমুন্নত রাখতে হবে উল্লেখ করে তারেক রহমান লেখেন, এই সংকটের সময় একে অপরের পাশে থাকতে হবে। ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত অভিন্ন ফেনী নদীর ডম্বুর বাঁধ কোনো পূর্ব ঘোষণা না দিয়ে খুলে দিয়ে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলায় ভয়াবহ বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ফেনী, নোয়াখালী সহ আশেপাশের জেলায় আকস্মিক বন্যা কোনো প্রাকৃতিক বন্যা নয়, এটা রাজনৈতিক বন্যা। ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকারের সমর্থনপুষ্ট শেখ হাসিনা সরকারের পতনের ক্ষোভে তারা দীর্ঘ 31 বছর পর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই অভিন্ন নদীর বাঁধ করে দিয়েছে। এছাড়া বাংলাদেশের উত্তর সীমান্তে তিস্তা নদীতে গজলডোবা বাঁধ খুলে দেওয়ার ও পায়তারা করছে জানিয়ে শিক্ষার্থীরা বলেছেন, ভারতীয় পানি আগ্রাসন বন্ধ না করলে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দেশে 7টি রাজ্য নিয়ে এদেশের ছাত্র জনতা নতুন পরিকল্পনা করবে। এই গুটিবাজরা বর্ষার মৌসুমে যখন চারিদিকে এমনিতেই পানি, তখন তারা বাঁধ খুলে দেয়, আমাদেরকে পানিতে ডুবে মরতে হয়। এই হাসিনার ফ্যাসিস্ট সরকার ছিল ভারতের গোলাম সরকার, যারা কখনোই বাংলাদেশের জনগণের অধিকারের কথা চিন্তা করে নাই। যখনই ভারতের ত্রিপুরায় ডম্বুর বাঁধ খুলে দেওয়া হয়েছে, তখনই ফেনী পানির নিচে তলিয়ে গিয়েছে। আমাদের এই স্বাধীনতাকে তারা মেনে নিতে পারছে না। ছাত্র জনতা কোনোভাবেই ছেড়ে দেবে না। ভারতীয় দালালরা হুঁশিয়ার হয়ে যাও, যেমন 71-এ আমরা যুদ্ধ করেছি, এই 24-এ এসে হলো, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। প্রায় 1.5 মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এর আগে গত 7 জুলাই দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘদিন চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন হাসপাতাল থেকে নিজের বাসভবন ফিরোজার পথে, তখন দলের হাজারো নেতাকর্মীর অভ্যর্থনা পথে পথে। গেল 5 বছরেরও বেশি সময় ধরে সাবেক এই প্রধানমন্ত্রী ছিলেন কারাদণ্ডের খড়গ নিয়ে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রপতির এক আদেশে মুক্তি পান বেগম খালেদা জিয়া। মুক্তির সেই ঘোষণা আসে যখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘদিনের চিকিৎসা শেষে বুধবার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার বাসায় ফেরা তাই বাধাহীন মুক্ত জীবনে প্রবেশ। এভারকেয়ার হাসপাতাল থেকে পথে পথে বেগম খালেদা জিয়াকে অভিবাদন জানিয়ে হাজারো নেতাকর্মী উচ্ছ্বাস প্রকাশ করে, স্লোগান দেন বন্দিদশা থেকে এক নেত্রীর মুক্তির মুখরতায়। দীর্ঘ ঘণ্টাখানেক সময় ধরে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরতে সময় লেগে যায়। বাসার সামনে তখন নেতাকর্মীদের ভিড়। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তার উন্নত চিকিৎসার প্রয়োজন, তাই দ্রুতই তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। উনি কিছুটা সুস্থ হয়েছেন, কিন্তু মনে রাখতে হবে ওনার, আমরা আগেও বলেছি, ওনার চিকিৎসার জন্য একটি পর্যায়ে আমরা আছি। পার্মানেন্ট চিকিৎসা যেটা, সেটি করা জরুরি।
এবং সেজন্যই উনি একটা পর্যায়ে বিদেশে যাওয়ার জন্য আমরা বলেছি যত দ্রুত সম্ভব। যখনই ওনাকে শারীরিকভাবে ওনাকে যেহেতু দেশের বাইরে আমরা আগেও বলেছি যে ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাষ্ট্র বা জার্মানির কথা আমরা বলেছি, সেখানে যেতে হলে বেশ লম্বা সময় ফ্লাই করতে হবে। সেই জন্য একটি শারীরিক সুস্থতার প্রয়োজন আছে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন বাসায় রেখে আজকে আমরা নিয়ে আসছি, বাসায় রেখে চিকিৎসা চলবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসনের বিদায় দেয় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বেগম জিয়া, জানান ডাক্তার জাহিদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ধন্যবাদ জানিয়েছেন দেশের মানুষের প্রতি। আপনাদের মাধ্যমে সবাইকে এটা পৌঁছে দেওয়া যে ওনার সুস্থতার জন্য আপনারা যেমন দোয়া করেছেন, সেই সাথে বিগত আন্দোলন ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেখানে যে পরিমাণ আমাদের ছাত্র বলেন, রাজনৈতিক কর্মী বলেন, বিএনপি সহ অন্যান্য দলের নেতা কর্মীরা ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, তার জন্য অনেক মানুষ পঙ্গু হয়ে গেছে। তাদের সবার জন্য সবাইকের জন্য উনি আত্মার মাগফিরাত কামনা করেছে, তাদের শহীদ হয়েছে। আর যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা আপনাদের মাধ্যমে উনি জাতি এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য উনি অঙ্গীকার ব্যক্ত করছেন। 2018 সালের ফেব্রুয়ারি মাসে কারাবন্দী হওয়ার পর প্রথমবারের মতো মুক্ত অবস্থায় বাসায় ফিরলেন বিএনপি প্রধান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিজয়কে সুসংহত করতে সবাইকে দায়িত্ব নিতে হবে এবং আইন শৃঙ্খলা শক্ত হাতে দমন করতে হবে। সুযোগ নিয়ে কেউ যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে দলের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বুধবার বিকেলে নয়াপল্টনে যৌথ সভা শেষে এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়। এদিকে বিএনপি মহাসচিবের সাথে বৈঠকে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতি তাদের সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভা অনুষ্ঠিত হয়। পরে মহাসচিব বলেন, কেউ যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বা ছাত্র জনতার বিজয়কে নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ধন্যবাদ জানাতে চাই ছাত্রদেরকে, ধন্যবাদ জানাতে চাই জনগণকে, রাজনৈতিক দলগুলোকে, যে তারা আজকে একটা বিপ্লবের মধ্যে দিয়ে এই ভয়ানক ফ্যাসিবাদ হাসিনাকে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন আমাদের সামনে কিন্তু অনেক বড় সংগ্রাম, অনেক বড় লড়াই। সে লড়াইটা কি? এই বিজয়কে সংহত করা, সুসংহত করা। এই বিজয়কে যদি আমরা সুসংহত করতে না পারি তাহলে আবার কিন্তু নব্য ফ্যাসিবাদ এসে হাজির হবে। বিএনপি নেতাকর্মীরা সব ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি। কেউ যদি সন্ত্রাস করতে চায়, কেউ যদি আপনার চাঁদাবাজি বা অন্য কিছু করে আপনার ক্ষতি করতে চায়, সেটাকে আমাদেরকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে আমাদেরকে সেটাকে রুখে দিতে হবে। আইন শৃঙ্খলা যারা ভঙ্গ করবে তাদেরকে প্রতিহত করতে হবে এবং তাদেরকে আমাদের এখন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের হাতে তুলে দিতে হবে। বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও র্যালি সহ 5 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্রদলের 49 জন নেতাকর্মী শহীদ হন। তাদের স্মরণে রাজধানীর নয়াপল্টনে শোক র্যালি করে সংগঠনটি। এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত। বৈঠকে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মির্জা ফখরুল। আর চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানান রাষ্ট্রদূত। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। চীন বাংলাদেশের সহযোগিতাকে গুরুত্ব দেবে। বাংলাদেশ সহ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা হস্তক্ষেপ করব না। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে কাজ করবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় দেখা করতে যান
ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। এ সময় তার কাছে পাচারের অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। জানান, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, তাই দেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে শেখ হাসিনা সরকারের আমলের প্রতিটি গুমের ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এজন্য একটি কমিশন গঠন করার চিন্তা করছে সরকার। আগামী 30 অগস্ট আন্তর্জাতিক গুম দিবসের আগেই এই সংক্রান্ত কনভেনশনে বাংলাদেশ সই করবে বলেও জানান তিনি। পাচারকৃত টাকার ক্ষেত্রে এটা কোনো সুনির্দিষ্ট নামের বিষয় না। এখান থেকে যে টাকাটাই চলে গেছে সেটা ব্রিটেনে হতে পারে, এটা আমেরিকায় হতে পারে, যেই টাকাটাই চলে যাক না কেন সেই টাকাটা ট্র্যাক করা এবং টাকাটাকে ফিরে আনা, এই টাকাটা আসলে তো আমাদের এই চুরি করাটাকে বাংলাদেশের থেকে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের ইকোনমিকে তারা ব্রোকেন করে প্লান্ডার করে এই টাকাটা ওরা বাইরে পাঠিয়েছে। তো এই টাকাটা আনার একটা বড় ডিটারমিনেশন এই গভর্নমেন্টের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল মানে এক সরকার থেকে আরেক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নয়, বরং রাষ্ট্র রাজনীতি এবং রাষ্ট্রীয় নীতিগুলো কিভাবে পরিচালিত হয় তার মৌলিক পরিবর্তন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে তিনি এমনটি জানান। বলেন, সেই পরিবর্তন আনতে প্রয়োজন জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা। স্বচ্ছ জবাবদিহিতামূলক নির্বাচিত সরকারই জনগণের আকাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের সেই কাজ সম্পন্ন করতে পারে বলেও মন্তব্য করেন তারেক রহমান। এছাড়া বাংলাদেশিদের ক্ষমতায়ন নিশ্চিত করার মধ্য দিয়ে ছাত্র নাগরিকের অর্জিত দ্বিতীয় স্বাধীনতা রক্ষা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার আহ্বান জানান তিনি। এদিকে ভারতে পালিয়ে যাওয়া হাসিনা সহ ক্ষমতাচ্যুত সরকারের সব মন্ত্রী এমপিদের কূটনৈতিক পাসপোর্ট অর্থাৎ লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিকিউরিটি সার্ভিস ডিভিশন থেকে বুধবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানানো হয়। স্বল্প সময়ের মধ্যে আদেশ জারি করা হবে। ইতোমধ্যেই অভিবাসন ও পাসপোর্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। গত 5 অগস্ট প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের 2 সপ্তাহ পর এমন সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। সংসদ সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও লাল পাসপোর্ট পান। এই সিদ্ধান্তের ফলে সাবেক মন্ত্রী এমপির পরিবারের সদস্যদের পাসপোর্টও বাতিল হয়ে যাবে। এখন যদি তারা নতুন পাসপোর্ট নিতে চান তাহলে প্রথমে লাল পাসপোর্ট জমা দিতে হবে এবং তারপর আইন অনুযায়ী একটি সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে। যুবদল নেতা নবীন তালুকদারকে গুলি করে হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমেদ হোসেন এবং নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম বুধবার তাদের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মিজান রহমানের রিপোর্ট। পল্টন থানার যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আহমদ হোসেন ও সোহাইলকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাদের 10 দিনের রিমান্ডের আবেদন করেন। এই মামলার প্রাথমিক তদন্তে এই আসামিদের বিরুদ্ধে তিনি তথ্য উপাত্ত পেয়েছেন এবং আরও অধিকতর তদন্তের জন্য এবং এই মামলায় আরও কারা কারা জড়িত আছে তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে রিমান্ডের প্রয়োজন। এজাহার এবং রিমান্ডের দরখাস্তের গুণাগুণের উপরে ভিত্তি করে বা পর্যালোচনা করে তিনি আসামিদের বিরুদ্ধে 4 দিনে রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে তদন্ত কর্মকর্তা পুলিশের পক্ষ থেকে বলেন, 2 আসামি যুবদলের ওই নেতা হত্যার পরিকল্পনাকারী ও মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন। তাদের পরিকল্পনা অনুযায়ী হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। গত 19/7/2024 তারিখে পল্টনে ছাত্র জনতার যে মিছিল হয়েছিল সেই মিছিলে তাদের গুলি চালিয়ে নবীন তালুকদার তাকে হত্যা করা হয় এবং তার স্ত্রী বাদী হয়ে পল্টন থানায় মামলা করে এবং সেই মামলায় এই 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে আহমদ হোসেন ও বনানী এলাকা থেকে সোহাইলকে আটক করে গোয়েন্দা পুলিশ। মোহাম্মদ সোহাইল 2010 সাল থেকে পরবর্তী 2 বছর র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক ছিলেন। এ সময় তার বিরুদ্ধে জোরপূর্বক গুম, হত্যাসহ বিভিন্ন অভিযোগে জড়িত থাকার অভিযোগ ওঠে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির বেশিরভাগ শেয়ার এস আলম গ্রুপের হাতে থাকায় ব্যাংকটিতে নিয়োগ দেওয়া হবে স্বতন্ত্র পরিচালক। বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এই তথ্য জানান। বলেন, ইসলামী ব্যাংকে এস আলমের নিয়ন্ত্রণাধীন যত শেয়ার আছে তা নিয়ন্ত্রণ করবে সরকার। ঋণ পরিশোধ করতে পারলে তখন তাদের শেয়ার ছেড়ে দেওয়া হবে। 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেয়ার পর থেকে নামে বেনামে অন্তত 50,000 কোটি টাকা বের করে নেয় গ্রুপটি। এরই মধ্যে এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি। এস আলম গ্রুপের শেয়ার হোল্ডিংটাকে আমরা সরকারিভাবে টেক ওভার করবো আইনগতভাবে এগেনস্ট তার লায়াবিলিটিস। তারা যদি পুরো টাকা শোধ করে দেয় মালিকানা ফেরত পেতেও পারেন। যে ভগ্নাদশা আছে সেটাকেই উদ্ধার করতে হবে। এখান থেকে আমরা অবশ্যই 100 টাকা পাবো না। শিক্ষার্থীদের সচিবালয়ে ঢুকে পড়ার মতো অনভিপ্রেত ঘটনার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হলেও আরও চিন্তাভাবনার অবকাশ ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। বুধবার দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। দেশে এখনও স্থিতিশীলতা আসেনি উল্লেখ করে প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষা কেন্দ্র, পরীক্ষার্থীদের যাতায়াত সহ বেশ কিছু বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করাও চ্যালেঞ্জ বলে জানান উপদেষ্টা। তবে ভবিষ্যতে সুফল পেতে পাঠ্যক্রম, শিক্ষানীতি সহ বেশ কিছু বিষয়ে দ্রুতই সংস্কার কাজ শুরু করা হবে বলেও জানান তিনি। আর বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বল প্রয়োগ করে শিক্ষকদের পদত্যাগ করানো দৃষ্টিকটু উল্লেখ করে দ্রুতই বিশ্ববিদ্যালয়গুলোতে নিরপেক্ষ ও যোগ্য উপাচার্য নিয়োগ দেওয়া হবে বলেও জানান ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর বিভিন্ন ক্লাসের পাঠ্য বই ছাপানোর টেন্ডার বাতিল করা হয়েছে এবং কিছু অনুচ্ছেদে সংস্কার করে দ্রুতই ছাপানোর কাজ শুরু হবে ও সময়মতো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের তালিকা 15 দিনের মধ্যে প্রণয়ন করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপকমিটির সদস্য সচিব তারিকুল ইসলাম। জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে 17 সদস্যের উপকমিটি আন্দোলনে নিহত ও আহতদের তালিকা প্রণয়ন করবে। উপকমিটির সদস্যরা কোনো আর্থিক লেনদেনে জড়িত থাকবে না। আহত ও নিহতদের তথ্য স্বাস্থ্য বাতায়ন, হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের নম্বরে এবং উপকমিটির দুটি হটলাইন নম্বর 018182792217 ও 014007288080-তে যোগাযোগ করার আহ্বান জানানো হয়। রাজধানী ঢাকা উন্নয়ন প্রকল্প ডিটেল এরিয়া প্ল্যান ড্যাব বাতিলের দাবি জানিয়েছে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রিহ্যাব। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনের সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা বলছেন, 2022 সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের নেয়া এই প্রকল্প বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ। অনেক এলাকায় আগে যেখানে 8 তলা ভবন তৈরি করা যেত, ড্যাব অনুযায়ী তা 4 থেকে 5 তলা করা যাচ্ছে। আগের তুলনায় প্রায় 40% কমেছে ভবনের আয়তন। ফলে ভবন তৈরিতে জমির পরিমাণ বেড়েছে, যা ভবিষ্যতের জন্য ক্ষতিকর। এই জন্য অনেক ব্যক্তি উদ্যোক্তারা নতুন বাড়ি করতে আগ্রহী হচ্ছেন না। একই সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে আবাসন খাতের বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। মালয়েশিয়া প্রবাসী অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত নতুন বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের রাধুনী বিলাস রেস্টুরেন্টে সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুনের সভাপতিত্বে এবং সহসভাপতি ফয়সাল শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক SM শাফায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক তারিকুর রহমান, মালয়েশিয়া শাখার সাবেক সভাপতি জাহিদ হাসান,
সাধারণ সম্পাদক শরীফ আহমেদ প্রমুখ। এ সময় বক্তারা বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, সরকারি খরচে মৃতদেহ দেশে হস্তান্তর, বাজেটের ৫% প্রবাসীদের জন্য বরাদ্দ সহ 10 দফা দাবি তুলে ধরেন এবং আরব আমিরাতে আন্দোলনে আটককৃত প্রবাসীদের দ্রুত সময়ে সাধারণ ক্ষমার জন্য কূটনৈতিক তৎপরতার জন্য সরকারের কাছে আবেদন করেন। পরে দেশ ও জাতির কল্যাণে এবং শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন পালন করেছে বিএনপি মালয়েশিয়ার কোতাআরা শাখা কমিটি। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোতারা বাংলা মার্কেটের মসজিদ সুরাও মালেকে বাদ আসর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে স্থানীয় একটি রেস্টুরেন্ট উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কোতারা বিএনপি সভাপতি মোহাম্মদ মাসুদ রানা। রতন আলী ভূঁইয়ার সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ, সহ সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, এস.এম. মোয়াজ্জেম হোসেন নিপুণ, কাজী সালাউদ্দিন, প্রচার সম্পাদক এস.এম. বশির আলম, সহ দপ্তর সম্পাদক এ.কে.এম. হাবিবুর রহমান শিশির ও এম.এ. কালাম প্রমুখ। দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা শেষে কোতারা ছাত্র দলের পক্ষ থেকে কেক কেটে সবার মাঝে খাবার বিতরণ করা হয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরে আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।